হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে কিছুদিন আগে 22শে শ্রাবণ ছিল, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন ছিল। তো আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে দুটি ভীষণ স্মরণীয় দুটি ঘটনা, অনেকেই হয়তো এই ঘটনাটার বিষয়ে জানে না, কিন্তু এটা আমার খুব ভালো লাগলো শুনে, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে আমার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আমি চেয়েছিলাম 22শে শ্রাবণেই তোমাদের সঙ্গে এইটা শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি। তো এর জন্য আমি তোমাদের প্রত্যেকের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি, প্লিজ কিছু মনে করো না। আর তোমাদের প্রত্যেককেই বলছি যে ভিডিওটা অনেকটাই বড়, তো একটু ধৈর্য ধরে শোনো, কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা অনেকেই জানে না। যেহেতু আমরা বাঙালি আর আমাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ওতপ্রোতভাবে জড়িত, তো আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই এটা জানাটা খুবই দরকার। তো আমি আর বেশি কথা বলবো না, আর আমি ভিডিও শুরু করে ফেলছি, চলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে 1942 সালের আর্জেন্টিনা সফর এবং আর্জেন্টিনার বুদ্ধিজীবী ভিক্টোরিয়া ওকম্পার তার সাথে তার এক অদ্ভুত আত্মিক সম্পর্কের গল্প আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ঘটনা বা এই যে কাহিনী, এটার শিরোনাম আমরা দিতে পারি প্লাটা নদীর তীরে বিজয়া ও বিশ্বকবির পুনর্জন্ম। 1942 সালে রবীন্দ্রনাথের বয়স তখন 63 বছর। পেরু সরকার তাদের স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে কবিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। ফ্রান্স থেকে অ্যান্ডোস জাহাজে চড়ে কবি রওনা হন দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে। দীর্ঘ জলযাত্রায় কবি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। তার হৃদযন্ত্রের সমস্যা দেখা যায় এবং চিকিৎসকরা জানিয়ে দেন এই অসুস্থ শরীরে পেরুর পাহাড়িয়া অঞ্চলে আত্মঘাতী হবে। বাধ্য হয়ে তাকে আর্জেন্টিনার বুয়েনাস আইরেস শহরের একটি সাধারণ হোটেলে উঠতে হয়। নিঃসঙ্গ, অসুস্থতা ও অচেনা দেশে বন্দি কবি যখন মানসিকভাবে অত্যন্ত বিষণ্ণ, ঠিক তখনই ঘটে এক অলৌকিক পরিবর্তন। তৎকালীন বুয়েনস আইরেসের তরুণী লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পো ফরাসি অনুবাদে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়ে কবির প্রেমে পড়ে গিয়েছিলেন। কবি বুয়েনস আইরেসে এসেছেন শুনে তিনি ছুটে আসেন। কবিকে একটি সাধারণ নোংরা হোটেলে দেখে ওকাম্পো সহ্য করতে পারেননি। তিনি নিজের মূল্যবান গয়না বিক্রি করে প্লাটা নদীর তীরে সান রেস্ট্রিদো নামক একটি মনোরম বাগান বাড়ি ভাড়া করেন এবং কবিকে সেখানে নিয়ে যান। ওকাম্পো দিনের পর দিন কবির পাশে বসে সেবা করেছেন, কবির কথা শুনেছেন। তিনি কবিকে এতটাই সম্মান ও ভালোবাসা দিতেন যে কবি তাকে নাম দেন বিজয়া, ভিক্টোরিয়া শব্দ থেকে বিজয়া। এই সান রেসিদ্রোর বাড়িতে বসেই কবি লেখেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ পূরবী। এই কাব্যগ্রন্থের প্রতিটি পাতায় ছিল ওকম্পের স্পর্শ। কবি তাকে নিয়ে লিখেছিলেন, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর ছায়া ঘেরা বনবিথিকা। ওকম্পই প্রথম রবীন্দ্রনাথের খাতা ও পাণ্ডুলিপির কাটাকুটিগুলোর মধ্যে লুকোনো শিল্পরূপটি দেখতে পান এবং কবিকে ছবি আঁকতে উৎসাহিত করেন। পরে প্যারিসে রবীন্দ্রনাথের প্রথম একক চিত্র প্রদর্শনী আয়োজনের মূল নেপথ্য কারিগরও ছিলেন এই ওকম্পো। 2 মাস পর কবি সুস্থ হয়ে ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিদায়ের দিন প্লাটা নদীর তীরে ভিক্টোরিয়া ওকাম্পো ফুঁপিয়ে কেঁদে উঠেছিলেন। কবি যে আরাম চেয়ারটিতে বসে নদীর দিকে তাকিয়ে কবিতা লিখতেন, সেটি তিনি ওকম্পোকে স্মৃতি হিসেবে দিয়ে আসেন। অন্যদিকে ওকাম্পো কবিকে উপহার দেন একটি বিশেষ মখমলের আলখেল্লা,
যা কবির জীবনের শেষ দিন পর্যন্ত পরম যত্নে ব্যবহার করেছিলেন। ভারতে ফিরে আসার পর মৃত্যুর আগে পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ১৬ বছর তাদের মধ্যে চিঠি আদান প্রদান চলেছে। কবি ওকাম্পোকে ভারতে আসার বারবার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে ওকাম্পো আর আসতে পারেনি। ১৯৪১ সালের ২২শে শ্রাবণ রবীন্দ্রনাথ যখন প্রয়াণ করেন, খবরটি আর্জেন্টিনায় পৌঁছানোর পর ওকাম্পো নিজের ঘরে বসে অঝরে কেঁদেছিলেন। মৃত্যুর বহু বছর পর জানা যায়, ওকাম্পো তার জীবনের শেষ দিন পর্যন্ত রবীন্দ্রনাথের সেই আরাম চেয়ারটি নিজের শোবার ঘরে সাজিয়ে রেখেছিলেন এবং কাউকে সেখানে বসতে দিতেন না। বন্ধুরা, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ওকাম্পের সম্পর্কের এই ঘটনাটা জানলাম। শ্রাবণ মাস মানেই বাঙালির কাছে এক অদ্ভুত উদাসীনতা, কিন্তু ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ বাংলা ও বাঙালির ইতিহাস নিয়ে এসেছিল এক অসীম শূন্যতা। যে কবি আমাদের আনন্দ, বিরহ, উৎসব আর কান্নাকে ভাষায় প্রকাশ করতে শিখিয়েছিলেন, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন নীরব হয়েছিলেন চিরতরে। কিন্তু রবীন্দ্রনাথের এই প্রয়াণ কি কেবলই একটি মৃত্যুর ঘটনা ছিল? না, রবীন্দ্রনাথের পুরো জীবনটাই ছিল প্রিয়জনদের একের পর এক হারিয়ে ফেলার এক মহাভারততুল্য শোকগাথা। মৃত্যু তাকে বারবার আঘাত করেছে, কিন্তু তিনি সেই মৃত্যুকে জয় করেছিলেন তার গান আর সৃষ্টি দিয়ে। রবীন্দ্রনাথের জীবনের প্রথম গভীরতম আঘাত এসেছিল মাত্র ২৩ বছর বয়সে। তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা নতুন বৌঠান কাদম্বরী দেবীর আকস্মিক আত্মহত্যা তরুণ রবিকে স্তব্ধ করে দিয়েছিল। জীবন স্মৃতিতে কবি লিখেছিলেন, আমার ২৪ বছর বয়সের সময় মৃত্যুর সহিত প্রথম পরিচয় হইল। সে আমাকে একটা বড় ধাক্কা দিল। কাদম্বরী দেবীর মৃত্যুর স্মৃতি কবি সারা জীবন বহন করেছেন, কিন্তু শোকের মিছিল সেখানেই থেমে থাকেনি। মাত্র ২৯ বছর বয়সে তিনি মৃণালিনী দেবীকে হারান। কবি তখন গভীর রাতে স্ত্রীর শেয়ারে বসে হাত পাখা দিয়ে বাতাস করতেন। স্ত্রীর মৃত্যুর মাত্র ৯ মাসের মাথায় ক্ষয় রোগে আক্রান্ত হয়ে মারা যান কন্যা রেণুকা। রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় সন্তান ছিল সমী। মাত্র ১৩ বছর বয়সে মুঙ্গের শহরে ওলা ওঠা অর্থাৎ কলেরা রোগে সমীর মৃত্যু হয়। পুত্রের মৃত্যুর পর রবীন্দ্রনাথ ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন, কিন্তু বাইরে ছিলেন একদম শান্ত। তিনি লিখেছিলেন, যে রাতে সমী গেল তার পরের রাত্রে ট্রেনে আসছিলাম, জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছিল। আমার মনে হলো সে কি কোথাও নেই? সব তো তেমনই চলছে। যিনি সন্তানকে হারিয়েও প্রকৃতির মাঝে জীবনের অস্তিত্বকে খুঁজতেন, সেই রবীন্দ্রনাথের অন্তরের কান্না আমরা শুনতে পাই তার গানে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝরে, জানতাম না তুমি এলে আমার ঘরে। ১৯৪০ সাল, কবিগুরুর বয়স তখন ৭৯ বছর। কালিম্পংয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত কলকাতায় আনা হয়। কিছুটা সুস্থ হয়ে তিনি ফিরে যান তার প্রাণপ্রিয় শান্তিনিকেতনে। কিন্তু কবি বুঝতে পারছিলেন তার সময় ঘনিয়ে আসছে। শরীর ভেঙে পড়লেও তার লেখা থামেনি। একের পর এক তৈরি হতে থাকে শেষ পর্যায়ের কবিতা ও গান। ২৫শে জুলাই ১৯৪১ সাল, শান্তিনিকেতনের উদয়ন গৃহের বারান্দায় কবিকে একটি বিশেষ ট্রলি চেয়ারে বসিয়ে শেষবারের মতো জোড়াসাঁকোর উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। শান্তিনিকেতনের আশ্রমবাসীরা, ছাত্রছাত্রীরা অশ্রু সজল চোখে ঘিরে দাঁড়িয়ে আছেন। কবি সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমায় ক্ষমা করো, আমি তোমাদের কিছুই দিয়ে যেতে পারলাম না। আশ্রমের ছোট ছোট ছেলেমেয়েরা
যখন তার পায়ে হাত দিয়ে প্রণাম করছিল, কবির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তিনি জানতেন এই শান্তিনিকেতনের ধুলোবাড়ি, ছাতিমতলা, বকুল বনকে তিনি আর কোনো দিন দেখবেন না। জোড়াসাঁকোর পাথুরিয়া ঘাটার বাড়িতে কবিকে আনা হলো। চিকিৎসকরা সিদ্ধান্ত নিলেন তার প্রসেসড গ্রন্থির অপারেশন করতে হবে, কিন্তু কবি অপারেশনে রাজি ছিলেন না। তিনি বলতেন, অস্ত্রোপচার করে আমার এই শরীরটাকে আর ক্ষতবিক্ষত করো না। কিন্তু চিকিৎসকদের চাপে 30শে জুলাই 1941 সালে জোড়াসাঁকোর দোতলার ঘরে ছোট একটি অপারেশন করা হয়। অপারেশনের পর থেকেই কবির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। 7ই আগস্ট 1941 সাল সেই ঐতিহাসিক দিন। সকাল 9টা, কবির শ্বাসকষ্ট বাড়ে, অক্সিজেন দেওয়া শুরু হয়। জোড়াসাঁকোর বাইরে হাজার হাজার মানুষের ভিড়। সমগ্র কলকাতা যেন স্তব্ধ হয়ে গেছে। সকাল 9:30, কবিকে দেওয়া হলো গঙ্গা জল ও শান্তিনিকেতনের ছাতিমতলার মাটি। সকাল 11টা, কবি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছেন। ডাক্তার বিধানচন্দ্র রায় সহ একাধিক চিকিৎসক শিয়ারে দাঁড়িয়ে আছেন। দুপুর 12:10, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জোড়াসাঁকোর বাতাসে ভেসে গেল কান্নার রোল। আকাশ মেঘাচ্ছন্ন ছিল, যেন প্রকৃতি নিজেই তার প্রিয় সন্তানের বিদায়ে অশ্রুপাত করছিল। দুপুর গড়িয়ে বৈকাল। জোড়াসাঁকো থেকে নিমতলা মহাশ্মশান পর্যন্ত তৈরি হলো এক অভূতপূর্ব জনসমুদ্র। লক্ষ লক্ষ মানুষ ফুল ছিটিয়ে ছিটিয়ে বিদায় জানাচ্ছিলেন তাদের প্রিয় কবিকে। বাঙালির ঘরে ঘরে সেদিন হাঁড়ি চড়েনি। প্রতিটি মানুষ কেঁদেছিল নিজেদের অভিভাবক হারানোর বেদনায়। নিমতলা মহতলা শ্মশানে যখন চিতা জ্বলে উঠল, তখন যেন এক যুগের অবসান ঘটল। কিন্তু রবীন্দ্রনাথ কি সত্যিই চলে গেলেন? কবি যখন নিজেই লিখেছেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে, যখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তিনি মৃত্যুকে ভয় পাননি, কারণ তিনি জানতেন মৃত্যু জীবনের শেষ নয়, বরং এক অনন্ত যাত্রার সূচনা। 22শে শ্রাবণ আমরা রবীন্দ্রনাথের দেহাবসানকে স্মরণ করি না, বরং স্মরণ করি তার অমর সৃষ্টিকে, যা আজও আমাদের সুখে দুঃখে প্রেমে ও বিরহে বেঁচে আছে। বন্ধুরা, সত্যিই আমি মানে এই কথাটা না বললে আর থাকতে পারছি না, যে আমি যখন তোমাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাস্টের পোর্শনটা যখন বলছি, তখন আমি যেন মনে হচ্ছে সেগুলো পুরোপুরিভাবে ফিল করছি। আমার এতটাই এরকম কষ্ট লাগছিল বলতে, কারণ এটা সত্যিই ঠিকই যে আমরা 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যেমন পালন করি, তার মৃত্যুদিনকেও আমরা পালন করি, কিন্তু এইটা পাশাপাশি সবসময় আমরা মনে রাখি যে একজন এত বড় মানুষের কখনো শেষ হয় না, কখনো ইতি হয় না। কারণ বাঙালি সমাজ, বাংলা সাহিত্যের ইতিহাস যুগ যুগান্তর ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আছে, এখনও করছে, আর ভবিষ্যতেও করবে। আর আরেকটা জিনিস, আমি বোলপুরের শান্তিনিকেতনে রিসেন্ট ঘুরতে গিয়েছিলাম, আর সত্যি সেখানে স্টেশনে নামার পর যখন আমি শান্তিনিকেতনের উদ্দেশ্যে যখন রওনা হচ্ছি, তখন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কিছুর মধ্যে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ফুটে উঠছে। যখন আমি শান্তিনিকেতনের মধ্যে প্রবেশ করি, সেখানে চারিদিকে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করার সমস্ত পেন, তার মানে আসবাবপত্র, তিনি যে জিনিসপত্রে খাবার দাবার খেতেন, তার পোশাক, সমস্ত কিছু যখন আমি দেখছি, আমি এটাই মনে মনে ভাবছি যে উনি এগুলো ব্যবহার করতেন। আর সত্যি কথা বলতে আমার শান্তিনিকেতন যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, আমার ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা ছিল, যে কারণ বোলপুরের শান্তিনিকেতনে আমি শুনেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ পর্যায়ের কয়েকটা দিন তিনি সেখানে কাটিয়েছিলেন।
সেই জন্যই আরও বেশি যাওয়ার ইচ্ছে ছিল। তো যখন সেখানে যাই এবং প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা পরতে পরতে আমি যখন উপলব্ধি করতে পারি যে সব কিছুর মধ্যেই যেন তার ছোঁয়া রয়েছে, তার স্মৃতি ফুটে উঠছে, তো আমার এগুলো দেখে ভীষণ ভালো লাগছিল। তো আমি এটাই বলবো যে আমি যেমন ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেককেই বললাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানে স্মরণীয় একটা ঘটনা আমরা যেমন ফার্স্টেরটা শুনলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ওকাম্পোরের যে একটা দুজনার মধ্যে একটা নিঃশর্ত ভালোবাসা তৈরি হয়েছিল, সেটা শেষ পর্যায়ে গিয়ে খুবই প্যাথেটিক লাগলো। সেটা যেমন আমি তোমাদের শোনালাম। আর দ্বিতীয়টা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে এই যে একটু একটু করে জীবন তার শেষ হয়ে যাওয়া, তার এই মানে শরীরটা, নশ্বর শরীর ত্যাগ করে দেওয়া, এই যে পুরো মানে পুরো অনুভূতিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে উনি নেই, কিন্তু উনি না থাকলেও উনি আছেন আমাদের সবার মধ্যে। আর ওনার লেখা আমাদের প্রত্যেকটা মুহূর্তে এটাই শেখায়, কারণ একজন এত বড় মানুষের কখনোই শেষ হয় না, শেষ হতে পারে না, শেষ কখনোই হবে না। আমরা বাঙালি সমাজ তাকে মনে রেখেছি, তাকে সর্বদা মনে রাখবো। আর তোমাদেরকে বলবো যে প্লিজ প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা পুরোটাই শোনো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।